তাই বলতেছি এটা মনে হয় আপনাকে বলে নাই কিছুক্ষণ, এটা মনে হয় উনি অসতর্কবশত হয়তো মিট রাখছে। আর এমনি যদি কোনো থাকে ধরো না নেটওয়ার্ক সমস্যা, একটু প্রশ্নটা আমাকে ক্লিয়ার করে দিয়ে, হ্যাঁ জিনিসটা তো যাই হোক। এই হচ্ছে সৃজন, এটা মিনিং এটা একদম যে সম্পত্তিতে একজন হিন্দু স্ত্রী চূড়ান্ত মালিকানা এক্সক্লুসিভনেস থাকবে উইদার ইন্টারফেয়ারেন্স অফ আদার্স। বাকিটা আসবো আপনাদেরকে আসলে কেন বলি এটা আরেকটু শেয়ার করি জিনিসটা। এই যখন আমি এই জায়গার মধ্যে আছি আপনাদেরকে চেষ্টা করব সর্বোচ্চ জিনিসটা বুঝাবার জন্য, সর্বোচ্চ জিনিসটা জানাবার জন্য। হ্যাঁ, অনেকে পরীক্ষার আগে করে কি, এর সামনে যে পরীক্ষাটা আছে 18 তারিখ মধ্যে যে পরীক্ষাটা আছে বাজার ওই দিন আমি একটু কলেজে গেছিলাম একটা কাছে, আরো কয়েকজন ছিল এখানের মধ্যে আমাদের পরিচিত কয়েকজন বাজারে গাইড উঠাবে। হ্যাঁ, স্বাভাবিক যারা চাকরিজীবী করে ওদের তো একটা এপার্ট ফ্রম দ্যাট, ধরেন কারো যদি কোন একটা বিষয়ে জানার কোন একটা আগ্রহ থাকে সে বিষয়ে তো অনেক গভীরে যাবে। সব জায়গায় কিন্তু ইসলাম যখন বলবে ধরে নেওয়া হবে যে এক্সক্লুসিভলি স্ত্রী প্রপার্টি। হ্যাঁ, স্ত্রী প্রপার্টি হলে অনেক সময় কিন্তু স্ত্রী সে এক্সক্লুসিভলি ইউজ করতে পারে না। হ্যাঁ, পারে না। এগুলো আমাদের বাংলাদেশের বইয়ের এটা একটা সমস্যা। আমি কাউকে মানে করে বলছি না, এই অনেক রাইটার্স আছে যারা যদি সত্যি যদি আপনি যে বই রেফার করি সবসময় বদরুল সাহেবের বই এবং অন্য বই যদি রেফার করে দেখবেন এখানের মধ্যে অনেক মানে গ্যাপ আছে। হ্যাঁ, অনেক গ্যাপ আছে, অনেক গ্যাপ। স্যারেরটা তো 1991 সালের প্রথম বাংলা বই। উনি তো আমাদের নিজে বলছেন আমার বইয়ের রয়্যালিটি আমার কাছে নাকি, আমার একটা রিসার্চ পেপারের একটা কি মানে একটা জার্নালের মতো এই জিনিসটা। এখানের মধ্যে হয় কি, সব বইতে দেখবেন আপনি কি লেখা আছে স্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, কিন্তু একটা বই আমরা এখানের মধ্যে একটা ব্যক্তিক্রম দেখবো, অনেক সময় স্ত্রীধন করলেও ওটা লাস্ট আসছে স্ত্রীধন স্বামীর অনুমতিও লাগে অনেক জায়গায়। সেটা আমরা টপিক্স এর মধ্যে আমরা আসবো। তো প্রথম ডেফিনিশনটা বললাম, প্লিজ নোট ইট ডাউন। যারা নোট করার ইচ্ছা আছে তারা নোট করবেন। আর ওদের জন্য না, যারা মনে করেন যে ক্লাসরুমে দেখতাম ঢুকছেন দরজা খুলে বেরিয়ে গেছেন ওদের জন্য না, কিংবা যারা 33 পাস করবেন ওদের জন্য না, যারা ভালো কিছু জানতে চায় করবেন। ছোট্ট একটা প্রশ্নের মতো কিন্তু ইয়া থাকে। সো স্ত্রীধনের মধ্যে একটা শব্দ দেখবেন যেখানে চূড়ান্ত মালিকানা থাকে এবং যেটা ব্যবহার করতে পারে, ভোগ করতে পারে, দখল করতে পারে অন্য রকমের নিয়ন্ত্রণ ছাড়া। এই দুইটা পয়েন্টস মাথায় রাখবেন। এখন আসতে পারবেন স্ত্রীধন কোনগুলো, কোনগুলি স্ত্রীধন। হ্যাঁ, কোন বিষয়টাকে ধরে কাউন্ট করা হচ্ছে আমাদের এখানের মধ্যে এই সেম এজ ইট ইজ মামলা মকদ্দমার অনেক শব্দকে এখানে আনছে, কিন্তু শাস্ত্র দুইটা শাস্ত্র এখানের মধ্যে ব্যাখ্যা করা হয়। দুইটা শাস্ত্র, একটা মনু, একটা হচ্ছে বিষ্ণু। দুইজন ভাষ্যকার, দুইজন ওরকম সব বই দেখবেন যে ওদেরটা মিলিয়ে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একজন যে আরেকজনকে মডিফাই করে দিয়েছেন একটা বিবাহ সময় একটা বিবাহ আগে, এতটা ভেঙে কিন্তু অন্য কোনো বইয়ের মধ্যে নেই। তা আপনাদের ফর ইউর বেটারমেন্ট, ফর দি লেডিস, ফর দি ফিমেলস, মহিলা ছাত্রীদের জন্য এটা একটু জানার জন্য বলছি। কারণ আলটিমেটলি আপনার বিবাহ সময় যখন কোনো যদি অবিবাহিত কেউ থাকেন আপনাকে কনসাস থাকতে হবে। সেলফ কনসাস অনেক বড় জিনিস। আত্মসচেতন ল যখন পড়বেন, কারণ নিজের জিনিস যদি নিজে রক্ষা করতে না পারেন তাহলে বলবে যে তুমি ল পড়ে কি করেছো। এটা তাহলে ঋষি মনু ভাষ্য অনুযায়ী যেটাকে ওর ভাষ্য অনুযায়ী যে জিনিসটাকে স্ত্রীধন বলছে, যেটাকে স্ত্রীধন বলছে ভাষ্য অনুযায়ী, হ্যাঁ, সেটা হলো মানে বিবাহ যজ্ঞাগ্নি, মানে বিবাহের পূর্বে যে কি বলে যে কি প্রদত্ত দান করতেছে অগ্নি ইয়া হওয়ার আগে, হ্যাঁ, সেটা হচ্ছে স্ত্রীধন। প্রথম পয়েন্টটা এখানে হোমানল, অর্ধাগ্নি, যজ্ঞাগ্নি, এটা এগুলি কি বুঝছেন নাকি? এগুলো তো বিবাহ সময় আলোচনা করেছিলাম, আমার রিপিটেশন করতে হবে। বিবাহের সময় এই জিনিসটা কি আপনাদের ধারণা আছে নাকি আবার পূর্বের ক্লাসের মতো রিপিট করতে হবে? একটু একটু বলবেন তাহলে আমি তাড়াতাড়ি আমি ইয়া করতে পারবো। স্যার একটু রিপিট করেন। বিবাহের সময় হিন্দু, এখানে কোন আমাদের ছাত্রী আছে? নাম তো ভুলে গেলাম, কি একজন ছাত্রী ছিলেন, বিবাহ বিষয়টা আমাদের যে আলোচনা করেছিল। কেউ কি সনাতন সম্প্রদায়ের ছাত্রী আছেন এখানে? স্যার ম্যারিড?
একটু বলেন তো। হ্যাঁ, ইয়েস, আপনি ছিলেন ওই দিন, ওই যে আলোচনা করেছিলেন আমাদের বিবাহ বিষয়টা, যে সুন্দর করে বলেছিলেন। একটু বলেন তো এই জগনাগ্নি অথবা হোমাগ্নি অথবা আদ্যাগ্নি জিনিসটা কি? স্যার হোমাগ্নি এটা হচ্ছে আসলে একটা যজ্ঞ, বিবাহ সমাজে যজ্ঞ করা হয়, এটাই হচ্ছে আপনার হোমাগ্নি। আর যজ্ঞকে সম্পাদন করে আমাদের হিন্দু ব্রাহ্ম বিবাহ সম্প্রদান হয়। এই সময় অগ্নিত অনেক কিছু আহুতি দিতে হয়, এটাকে। আচ্ছা যাক, ঠিক আছে, না ভেরি গুড। যজ্ঞটা একটু বলেন না, যজ্ঞটা কি, তাহলে অন্যরা বুঝবে। যাক, যেটা আমরা যজ্ঞ করি, ধ্যান করি, প্রার্থনা করি, সবকিছুই তো যজ্ঞ, ঠিক না? মন্ত্রাদি যেসব পাঠ করা হয়, তাহলে এই সময়টার মধ্যে একটা, এই যে আপনার তো বিবাহতে গিয়েছেন, না গেলে যাবেন, অথবা আমাদের ইনভাইটেশন করবেন, আমরা একদিন যাবো, দেখবো যে ডিসেম্বরে বন্ধ আছে, জানুয়ারিতে ক্লাস, একটা ভালো সময় থাকবে আমাদের। তার মানে বোঝা যাচ্ছে আমাদের ডিসেম্বরে কোনো পরীক্ষা নাই। সো এই সময়টার মধ্যে যজ্ঞাগ্নির আগে যেটা দেখেছেন তো, যেটা উপহার দেওয়া হয় সেটা। দেন আরেকটা হচ্ছে নববধূ যখন কি এই পিতার গৃহ থেকে যখন স্বামী গৃহে আসে, সে যা নিয়ে আসে ওই জিনিসটা তো বলতেছি স্ত্রীধন, সেটাও নিজের সম্পদ। এই একটা যেমন দেখবেন আমাদের মুসলিম সমাজেও আছে, মা বাইরে থেকে যখন আসে কি, এই যেমন শীতের সময় শীতের পিঠা আনবে। একটা উদাহরণস্বরূপ বলতেছি, এগুলো প্রত্যেক খাতায় এগুলো লিখবেন না, স্যার লিখবেন না। শীতের পিঠা আনবে, শীতের সময় যে খেজুরের রস দেয় শ্বশুর বাড়ির জন্য। সব মা বাবা তো চায় কি তার মেয়ে তার শ্বশুর বাড়িতে ভালো মতে শান্তিতে থাকুক, এবং যাতে এমন কিছু না বলে তার কন্যাকে, যাতে মানিয়ে কোন। এই যে বিবাহ সময়ও যান, আসার সময় তার আত্মীয় স্বজন, তার পিতা মাতা যেটা দেয় সেটাও স্ত্রীধন। হ্যাঁ, তারপরে এই দুটো বিষয়, একটা তো মনে রাখবেন, একটা প্রীতি দত্ত বলে, একটা পদানীতম বলে। হ্যাঁ, একটা হচ্ছে শ্বশুর শাশুড়িকে যখন প্রণাম করে, এটা আমাদের সমাজে দেখি আমরা, যখন নিশান নিশান নিশানকে শুদ্ধ কি বলে, বাগদান, যখন দেখা করতে চায় তখন কি, যখন সালাম করে 500-1000 টাকা সামথিং সামথিং দেয়। আসলে আশীর্বাদ বলে, আশীর্বাদ দিই আপনার, আশীর্বাদের অনুষ্ঠানটা। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, আমি আমাদের ইয়াতে বোঝাই। থ্যাংক ইউ, প্লিজ কর্পোরেট, এটা ফাইন জিনিস। অনেক সময় ক্লাসে হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসটা বললে কি হয় জানেন, মানে ধরুন আপনি গৃহিণী, আরেকজন হচ্ছে চাকুরিজীবী, একটা মাথায় চলে আসবে যে তুমি এই জিনিসটা। এই এই যে গুরুজনকে ধরার সময় একটা পদাবন্তনী, যেহেতু পা ধরতেছে আর প্রীতি দত্ত, যেটা আশীর্বাদের সম্পর্ক এইটা। আর লাস্ট পিতা মাতা ভ্রাতা যে উপহারগুলো দিচ্ছে, এগুলিকে স্ত্রীধন বলে। হ্যাঁ, আমি 6টা এখানের মধ্যে বলা হয়েছে। এখানের মধ্যে বিষ্ণু এখানের মধ্যে একজন ভাষ্যকার, উনি এখানের মধ্যে আরো 3টা জিনিস যোগ করেছে। একটা হচ্ছে যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে, তাহলে প্রথম স্ত্রীকে উনি কিছু দিয়ে থাকেন, দ্বিতীয় স্ত্রীকে তো কিছু দিলে ওটা দ্বিতীয় স্ত্রীর জন্য স্ত্রীধন, প্রথম স্ত্রীকেও যদি কিছু দিয়ে থাকেন সেটাও প্রথম স্ত্রীর জন্য একটা স্ত্রীধন সম্পত্তি, মানে এক্সক্লুসিভলি প্রপার্টি, এক্সক্লুসিভলি হিজ প্রপার্টি এখানের মধ্যে। তারপরে ধরেন তার আত্মীয় স্বজন, স্বামীর আত্মীয় স্বজন, কিংবা পিতার মানে স্বামীর পিতার আত্মীয় স্বজন, ঠিক না? পরবর্তী দান কে কে থাকে ওখানের মধ্যে, মানে বরপক্ষ কনেপক্ষ এক প্রেজেন্স তো আমরা দেখছি। করছি, একজন জানতে চেয়েছেন, ওনাকে একটু বলবেন। একজন মনে প্রশ্ন করেছে, আমরা সিলেবাসে থার্ড ক্লাস চ্যাপ্টারটা পড়ছি, স্ত্রীধন অ্যান্ড ওমেন্স স্টেট। ঠিক আছে না ঠিক নেই, একটু বলুন। ঠিক আছে স্যার, একটু বলুন। হ্যাঁ, আপনাদেরকে তো প্রথম থেকে বলে আসছি, আমি এলোমেলো করে কন্টিনিউশন করি না, আমি সিলেবাসটা ধারাবাহিকভাবে কন্টিনিউশনটা করি, যাতে কেউ মাঝখানে আসলে এরকম। হ্যাঁ, আর আপনারা একটু আমার কোঅপারেট করবেন, তাহলে আমার খুব বলার ফ্লোটা আমার থাকবে এখানে। দেন হোয়াট হ্যাপেন্স, এই একটা বললাম যে কি, ওই দ্বিতীয় স্ত্রীর সময় বিষ্ণুর মতে, তারপরে হচ্ছে স্বামীর আত্মীয় স্বজন কিংবা তার পিতা মাতার আত্মীয় স্বজন যদি কোনো উপহার দেয় সেগুলো, তারপর হচ্ছে শুল্ক, বিবাহ পণ, কন্ডিশনাল টাইপের যদি এরকম কেউ দেয়। আর দেন হচ্ছে যে আত্মীয় স্বজন থেকে যদি কিছু পেয়ে দেয়, পিস অর দি স্ত্রীধন। এটাকে এগুলো আসলে সামারি ভাবে বলে দেওয়া হচ্ছে সংক্ষেপে, কিন্তু এগুলো হচ্ছে অনেক বিষয়ে সংক্ষিপ্ত ভাষ্য।
বদরুদ্দিন স্যারের প্রথম দুইটা বইয়ের মধ্যে আছে, হ্যাঁ, অনেক ব্যাপক বিষয়ে সংক্ষিপ্ত ভাষণ, হ্যাঁ। এই এগুলি হচ্ছে মানে এই দোকানে গেলে এদিকে আছে গ্রোসারি, এদিকে আছে কি বলে যে কি কসমেটিক্স, এদিকে আছে সেকশন ভাগ থাকে না, ঠিক এই 6 এর সাথে 3 যে যোগ করে আপনাদেরকে 9 ধরনের বললাম, এগুলো হচ্ছে ব্যাপক বিষয়ের একটা সামারি। তো কিন্তু আপনারা আনসার লেখার সময় সুন্দর করে লিখবেন। আমি বলে যাই, বিবাহর পূর্বে, বিবাহর সময়, যাত্রার সময়, দ্বিতীয় বিবাহ করতেছে ওই সময়, ভাতা, মাতা, পিতা পার্সোনালি যেগুলি দান করে, আমরা জন্মদিন উপলক্ষে দেখি না, নাতিকে নানাও গিফট করছে, নানিও গিফট করছে, মামাও গিফট করছে, ঠিক ওরকম স্ত্রীকেও যখন তার ভাই বোন দিচ্ছে ওগুলো। তারপর যে সময় দ্বিতীয় বিবাহ করতেছে প্রথম স্ত্রীকে দিচ্ছেন ওটা। তারপর বিবাহ সম্পর্কে কন্ডিশনাল শুল্ক, মানে কন্ডিশনাল, এটা কাইন্ডস অফ ক্যাশ ইন কাইন্ড এরকম নিয়ে থাকে, এগুলিকে বলে স্ত্রীধন, এই জাতীয়। আর এবার আসি একটা ব্যতিক্রম জিনিস, কোন অনাত্মীয় দিল, এতক্ষণ আমি সব আত্মীয় স্বজনের কথা এবং নিজের পৈতৃক সূত্রের ঘটনাগুলো বলেছি, হ্যাঁ। এখন ধরেন কোন অনাত্মীয় কিছু দিল, আর কি বলে যে উনি স্বামীর তত্ত্বাবধান থেকে কিছু অর্জন করলো, যেটা যান্ত্রিক কলা কৌশল ভাবে বলতেছে, হ্যাঁ। তখন যান্ত্রিক কলা কৌশল মানে টেকি, ওই সময় টেকি বেঁধে চাউলিয়া করে আজকের দিন ওই যান্ত্রিক না, আজকের দিনে যান্ত্রিক ধরুন অনেক এখন তো অনলাইনে ব্যবসা করতেছে, বলতেছে অনাত্মীয় এবং কলা কৌশল যান্ত্রিক মেধা এইসব দিয়ে যেগুলো অর্জন করা হবে সেগুলি স্বামীর তত্ত্বাবধানে থাকলে সেগুলি কি বলে যে কি স্ত্রীধন সম্পদ হিসাবে কাউন্ট হবে না। এগুলি যেগুলি আপনার নিজের আত্মীয় স্বজন আপনাকে ভালোবেসে দিচ্ছে, আপনার মানে একদম যদি মেটিকুলাসলি বলি, আপনার নিকট আত্মীয় আপনাকে দিচ্ছে, আপনার পিতা মাতা আপনাকে দিচ্ছে, যেটা আপনার একদম প্রয়োজনীয় জিনিস, কিংবা আপনার গুরু, কারণ কি অবিবাহিত থাকলে আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার, উনি তো গুরু, ঠিক না, শিক্ষা গুরু, ও আপনাকে দিচ্ছেন, সেটা আপনার এক্সক্লুসিভলি কি আপনার স্ত্রীধন, কারণ ওরা আপনার মাধ্যমে কানেক্টেড। বাট ধরার বিজনেস পার্টনার, ব্যবসায়িক পার্টনার, ঘরের ভাড়াটিয়া, এরকম অনেকজন দিচ্ছে, ওটাকে স্ত্রীধন হিসেবে কাউন্ট ওভাবে শাস্ত্রে করে নাই। যদিও বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে কি আমি পাইছি এটা আমার জিনিস, আমার বাবার বাড়ির জিনিস, তোমার কি এখানে অধিকার, একটা বলে না। এই কনসেপ্টটাই দাইভাগ মতামত, দাইভাগ যেটা আমাদের যেটা দাইভাগ চিহ্নিত বাহন যেটা ব্যাখ্যা করেছেন, দাইভাগ মতে এই জিনিসটা বলছে নারীর যেটা চূড়ান্ত সম্পত্তি, আমি এই যে আত্মীয় স্বজন নেই, যে মা বাপ দিচ্ছি, ওটা ওর মা বাপ থেকে পাচ্ছে, ওর একটু চূড়ান্ত সম্পত্তি। এই জাতীয় সম্পত্তিকে সরাসরি বলতেছে নারীর স্ত্রী নিজের সম্পত্তি এখানের মধ্যে। তাহলে আমরা যদি কি কি দেখতেছি, একটা দান মূল্যে সম্পত্তি পাচ্ছি, একটা দেখছি কি বলে যে কি উপহার মূল্যে দেখতেছি, একটা ভালোবেসে দিচ্ছে দেখছি, এই জাতীয় হচ্ছে স্ত্রীধন। এখন ক্লিয়ার হয়েছে স্ত্রীধন সম্পত্তি কি এবং কোনগুলোকে বলা হয়। আর যদি ক্লিয়ার না হয়ে থাকে, ওই মির্জা মোহাম্মদ জহিরুদ্দিন বাবর, তো ওনার কাছে বই আছে শুনেছি, প্রথম 2-3 পাতার মধ্যে এই বিষয়গুলো এখানের মধ্যে আছে। আর গাইড হলে গাইডের মধ্যে আপনারা পাবেন, এখানে এত ইয়া না। এনি কনফিউশন থাকলে একটু আমাকে বলেন, আমি তাহলে ওটা ব্যাখ্যা করার চেষ্টা করব, আমার বোঝানোর মধ্যে কোনো জায়গায় যদি প্রবলেম থাকে। স্যার, যৌতুক কি স্ত্রীধনের অন্তর্ভুক্ত হবে? কে দিচ্ছে? আমি তো একটা পয়েন্ট স্টার্ট করে দিলাম না, যেটা আপনার আত্মীয় স্বজন আপনাকে দিচ্ছে, আপনার ভাই আপনাকে দিচ্ছে, যৌতুক তো আপনার থেকে তো যৌতুক তো পাবে হাজবেন্ড না, টেকনিক্যালি আপনার থেকে যৌতুক যেটা হোক, বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা এখানে উপহার হিসাবে এটা দেখছি, উপহার হিসাবে দান হিসেবে দেখছি, আমরা যৌতুক হিসেবে দেখছি না এখানের মধ্যে। এমনি যৌতুক যেটা আছে দিতে পারেন, ওটা যদি আপনাকে দেন স্নেহের ভালোবাসে, সেটা আপনারই পার্সোনাল প্রপার্টি হিসেবে কাউন্ট হবে। এটা আপনার আত্মীয় স্বজন দিকে আসতে হবে, মা ভাই বোন, এখান থেকে বিবাহ যাত্রা কালো কিংবা আপনার গুরু,
কয়েকটা পয়েন্টস বলে গেলাম না, শ্বশুর শাশুড়ি, সেটা আপনাকে দিচ্ছে, আপনাকে, আপনার জন্য এটা আপনার পার্সোনাল অ্যাসেট। স্যার এটা যদি স্ত্রীদের অন্তর্ভুক্ত হয় তাহলে অনেক সময় দেখা যায় যৌতুকের জন্য নির্যাতন করা হয় মহিলাকে, এটা তো তাহলে অবৈধ হবে অবশ্যই। যৌতুক নির্যাতন আইন প্রথম কত সালে ছিল, এখন 2018 সালে এটা চেঞ্জ হয়েছে, সেটা ক্রিমিনাল সাবজেক্ট। আপনারা নেক্সট ইয়ারে যখন যাবেন একটা ড্রাফটিং আসবে যৌতুক নিয়ে, এই আপনাদের জন্যই, যাতে আপনারা বুঝেন মেয়েরা যাতে করতে হয়। তা আমরা তো ধর্মে পড়তেছি, ধর্মের মধ্যে তো আসলে আমরা কোনটাকে বলে সেটা ব্যাখ্যা করব, আর ওটা তো ক্রিমিনাল অফেন্স, ঠিক না? ওটা তো একটা যৌতুক নির্যাতন করা, ওটা তো ক্রিমিনাল অফেন্স। হিন্দু সম্প্রদায়ের একটা জিনিসটা কি, আমরা বস্ত্র অলংকার দিয়ে দিই না, একটা মেয়ে খুশির জন্য, একটা বাবার লিমিটেশনের জন্য যা তার প্রয়োজন সবই তো দিই, এখানে মধ্যে তার যৌতুক তার কোনো প্রশ্ন সুযোগ নেই। কি আমি কি ভুল বলেছি? বস্ত্র অলংকার শ্রমে কি একটা মেয়ের যা প্রয়োজন ম্যাক্সিমাম জিনিস দিয়ে দেওয়া হয় না? হুম, বলুন একটু কপারেট করেন আমার যদি জিনিসটা কোথাও ভুল হয়ে থাকে। জি স্যার, জি। এরপরও যদি যৌতুকটা খুঁজে এটাকে মা, মেয়ের কাছে মা আবদার করতে পারে, সেটা তো যৌতুক হবে না। হাজবেন্ড যদি কোনো প্রেশারাইজ করে, আনবি ইনফ্লুয়েন্স করে, সেটা যৌতুক। কারণ যৌতুকটা আলাদা একটা রেমেডি আছে, যৌতুক নিরোধ আইন। হ্যাঁ, যৌতুক নিরোধ আইন প্রথম 1983-1980 ছিল, ওটাকে অ্যামেন্ডমেন্ট করে 2018 করছে, এবং ওটাকে একটা ড্রাফট কোয়েশ্চেন আসে, এটা মনে রাখবেন। যদি বলতে বলে যায় নেক্সট ডে আপনাদেরকে পাই বা না পাই, মনে রাখবেন এটা একটা ড্রাফট আছে, এবং এটা রাখার একটা টেকনিক্যাল একটা বিদেশের যে কোন সিলেবাস কোন টপিকসটা রাখবে একটা ইয়া থাকে, একটা উদ্দেশ্য থাকে। এইখানে যে উদ্দেশ্য থাকে, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা, একটা লয়ার হয়ে বিয়ে হইলো, এরপর আপনাকে টর্চার করবে, আপনি কি করবেন? আপনার তো জানাই থাকতে হবে জিনিসটা। সবকিছু যে দেওয়ানি কার্যবিধির মধ্যে পাবেন, সবকিছু প্যানাল কোডে পাবেন, না, কিছু স্পেশাল ল করা থাকে। ওয়েল, আমি কি নেক্সট টপিকস আমি অগ্রসর হতে পারি? জি স্যার। আমি তাহলে প্রথমে বললাম স্ত্রীধন কি, স্ত্রীধন একটা ব্যাখ্যা দিলাম, কোন সম্পত্তিকে স্ত্রীধন বলা হয়। হ্যাঁ, আচ্ছা, উত্তরাধিকারে মনে আছে মহিলারা কি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে? আচ্ছা, যা হোক, আমি এই জন্যই আপনাদের পেজের মধ্যে ওই উত্তরাধিকার কারা হয় না হয় দিলাম। 5 জন মহিলা হয়, স্ত্রী, বিধবা, কন্যা, সেটা অবিবাহিত কন্যা, পিতামহী, কি বলা যায় কি ওই মাতামহী, পাঁচজন, পাঁচজন যে ইয়াটা দেখবেন ওখানের মধ্যে, ওই আমি যে একটা ইয়া দিয়েছি, ওই কয় তারিখে এটা কোরবানের আগে যে কাজটা পেজের মধ্যে দেখবেন, উত্তরাধিকার যে 51 জন দিয়েছি, ওখানে 5টা কি বলা যায় কি পিতামহী, প্রপিতামহী, 5 জন মহিলার নাম দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এই স্ত্রীধন তো বুঝলেন, বিধবা সম্পত্তি তো বুঝেন, ঠিক না? স্বামী মারা গেলে যেটা পাই। আচ্ছা, যদি কেউ যেমন অবিবাহিত কন্যা, অবিবাহিত কন্যাও কিন্তু উত্তরাধিকার সম্পত্তি পায়, ওটা আমরা উত্তরাধিকার বিষয়ে আলোচনা করেছি। এটা কি তার জন্য স্ত্রীধন? না স্যার। না স্যার। এটা কি তার জন্য বিধবা সম্পত্তি? না, না স্যার। এটা কি সম্পত্তি তার? এটা হচ্ছে তার নারীর সম্পত্তি। বুঝতে পেরেছেন? সে তো এটা স্ত্রী হিসেবে অর্জন করেনি, সেটা বিধবা হিসেবে অর্জন করেনি, সেটা কিসে অর্জন করেছে? পৈতৃক সূত্রে কিংবা বন্টন সূত্রে। তো যেহেতু একটা নারী পেয়েছে সম্পত্তি, এটা এই জন্য নাম কি নারী সম্পত্তি। বুঝতে পেরেছেন না? নাকি জিনিসটা কঠিন কঠিন লাগছে? আমাদের সিলেবাসটা কি স্ত্রীধন এন্ড ওমেন্স স্টেট না, স্ত্রীধন এবং মহিলার সম্পত্তি। তাহলে কি মহিলা নারী, হ্যাঁ যেটা হোক না, হ্যাঁ বলছি আর কি, মহিলা মহিলা বিধবা তো মহিলা, ও তো পুরুষ না, ইনি স্ত্রী উনিও তো মহিলা, তারপরে কন্যা উনিও তো মহিলা, মানে নারী। হ্যাঁ, তা আমি যেটা বলতে চাই, এত কথা একটা স্ত্রীধন আলোচনা করলাম, পরবর্তী টপিকস আমরা আজকে তো করবো না, পরবর্তী টপিক্স থেকে আলোচনা করবো বিধবাকে নিয়ে। বিধবা সম্পত্তি, বিধবা সম্পত্তি কাউকে তো বুঝে হচ্ছে না, মারা গেলে যে সম্পত্তিটা পাচ্ছেন লিমিটেড ইন্টারেস্ট। হ্যাঁ,
তাহলে মহিলার সম্পত্তি তাহলে কন্যা যে সম্পত্তিটা পায় তার পিতা অবিবাহিত কন্যা যে সম্পত্তিটা পায় কিংবা পিতামহী কিংবা প্রপিতামহী 5 জন মহিলার মধ্যে 2 জন মহিলা আলোচনা করেছি, 3 জন মহিলা আলোচনা করিনি। এই যে 3 জন মহিলা যে সম্পত্তিটা পায় এই সম্পত্তির নামটা আপনারা কি বলবেন? স্ত্রীধন বলবেন? এটাকে নারী সম্পত্তি বলবেন কিংবা মহিলা সম্পত্তি বলবেন, যেহেতু ওরা স্ত্রী হিসেবে পাচ্ছে না, বিধবা হিসেবে পাচ্ছে না। অ্যানসারটা বুঝতে পেরেছেন? আমরা পরবর্তী ক্লাসের এই কনসেপ্ট নিয়ে আরেকটু গভীর আলোচনা করবো। এটা জাস্ট আজকে আপনাদের সাথে একটা সামারি আলোচনা করলাম, কোনটা স্ত্রীধন, কোনটা বিধবা সম্পত্তি, আর কোনটাকে নারী সম্পত্তি বলে। 3 রকমের সম্পত্তি আলোচনা করলাম। তাহলে স্যার ইন এ নাটশেল মানে স্ত্রীটা কেউ যদি স্ত্রী হয় তাহলে স্ত্রী সম্পত্তি, আর কেউ বিধবা হলে বিধবা সম্পত্তি, বাকি সবগুলো নারী সম্পত্তি, এরকম করে কি একটা মানে কনক্লুশন আসলে? কনক্লুশন আমরা করবো নারী সম্পত্তি নিয়ে। মোট কথা বোঝাচ্ছে সবাই তো মহিলা, জি স্যার। আসলে আমি তো মহিলা। অর্জনের স্ট্যাটাসটা বলছি আমি, অর্জনের টাইপস, অর্জনের প্রক্রিয়াটা, সম্পত্তির অর্জনটা কিভাবে হচ্ছে। একজন স্ত্রী হিসাবে হচ্ছে, আরেকজন বিধবা হিসেবে হচ্ছে, আর গুলিতে স্ত্রী তো বিধবা হিসেবে হচ্ছে না। তাহলে দেয়ার অ্যাজ এ ফিমেল, অ্যাজ এ ওমেন, অ্যাজ এ নারী, অ্যাজ এ মহিলা ভাবে সম্পত্তিটা হচ্ছে। জি স্যার। বুঝতে পেরেছেন? কারণ আমরা পরবর্তী যে ক্লাসগুলো আলোচনা করব এই বিষয়গুলো আসবে, এবং বিষয়গুলো আসবে আমি বলি বা না বলে এটা পার্থক্য থাকে। মহিলা সম্পত্তি মানে টেকনিক্যালি পার্থক্য করবে নারী সম্পত্তির সাথে স্ত্রীধন কিংবা বিধবা। তাই যত কিছু হোক না হোক এটা মনে রাখবেন, স্ত্রী সে যেটা হাজবেন্ড থেকে পাচ্ছে ওটা, বিধবা তার তো হাজবেন্ড নাই সেটা। আর বাকি যে 3 জন কন্যা, পিতামহী, প্রপিতামহী, ওরা কোনো কারণে যদি সম্পত্তি পায়, জয়েন্ট ফ্যামিলির মধ্যে পড়েছিলাম না, যখন বন্টন হয়ে যাচ্ছে গিয়ে পিতামহী যদি বন্টন মূল্যে সম্পত্তি পায়, তাহলে ওটা হচ্ছে ওদের মহিলা সম্পত্তি, নারী সম্পত্তি। পুরুষ হলে বলতাম যে পুরুষের সম্পত্তি। যাক, এবার আমাদের আজকের দিনে লাস্ট টপিক যেটা আমরা আলোচনা করব, একটা স্ত্রীধন সম্পত্তির উপরে একটা মহিলার ক্ষমতা কতটুকু, একটা স্ত্রীধন সম্পত্তির উপর একটা মহিলা কতটুকু তার পাওয়ার খাটাতে পারে, কিংবা একটা মহিলার তার এক্সক্লুসিভ প্রপার্টি হয়েছে, ঠিক আছে, সে কতটুকু এটা এনজয় করতে পারে। যখন সে কুমারী থাকা অবস্থায় আছে, তিনটা ক্ষেত্রে এখানে মধ্যে আমরা আলোচনা করবো। একটা কুমারী থাকা অবস্থায় মানে বিফোর ম্যারেজ, সে যদি পেয়ে থাকে কোন সম্পত্তি অর্জন করে থাকে, কিংবা মানে কুমারীটা যদি মানে ইয়া থাকে। তারপর একটা হচ্ছে ডিউরিং হাজবেন্ড, আর একটা হাজবেন্ড যখন মারা যায় এখানের মধ্যে। সো যখন সে নাবালক, হিন্দু সম্প্রদায় তো আমরা নাবালক বিবাহ এটা তো আছে, নাবালক উইলেরটাও দেখেছি, নাবালক অনেক কিছু দেখেছি। নাবালক যদি অতি নাবালক হয়ে যায়, তার কোনো সম্পত্তি হস্তান্তর করার জন্য গার্জিয়ানশিপ লাগবে, সাকসেশন সার্টিফিকেট, যেটা একদিন আপনারা বলেছিলেন এখানের মধ্যে। আর স্বামী থাকা অবস্থায় 2 রকমের সম্পত্তি আছে, একটা সৌদায়ী, একটা অসৌদায়ী। অনেকে সৌজন্যতামূলক বলে। সৌদায়ী হচ্ছে মানে কোনটা, যেটা তার নিকট আত্মীয় সম্পত্তি দিচ্ছে, নিকট আত্মীয় একদম নিকটজন যে সম্পত্তিটা দিচ্ছে সেটা হচ্ছে সৌদায়িক সম্পত্তি। এই সম্পত্তি বিক্রি করতে গেলে স্বামীর কোনো পারমিশন লাগে না। স্বামীর জীবদ্দশা থাকা অবস্থায় সেই সম্পত্তিগুলো যে কোনো রকম উইল, ট্রান্সফার, আমাদের বলেছিলাম না হস্তান্তর 2 প্রকার, ট্রান্সফার, পোস্টমর্টেম ট্রান্সফার, সরি একটা মৃত্যুর পর ট্রান্সফার, একটা জীবিত অবস্থায় ট্রান্সফার। সো একটা যেটা সৌদায়িক সম্পত্তি, সৌদায়িক সম্পত্তিটি মানে কি, যেটা সে তার আত্মীয় স্বজন থেকে পাচ্ছে, যেটা মা বাপ থেকে হচ্ছে। প্রথম যে 15 মিনিট যে আলোচনাগুলো করেছিলাম সেই বিষয়গুলো, সেই রকম সম্পত্তি সে স্বামীর জীবদ্দশা থাকা অবস্থায় কোনো কিছু করলে তখন কি বলে ওগুলি যে কোনো রকম হস্তান্তর করতে স্বামীর পারমিশন লাগে না। বাট
অনাত্মীয়তে কোনো সম্পত্তি পেলে, যান্ত্রিক কলা কৌশল কোনো কিছু অর্জন করলে, এটা একটু আমি পয়েন্ট আপনাদেরকে বলবো, বাট আমার পয়েন্টটা জানা, এই জাতীয় সম্পত্তি কোনো অর্জন করলে সেটা স্বামীর পারমিশন লাগে। একটা হচ্ছে অনাত্মীয় যখন হয়েছে, ঠিক আছে স্ত্রীগণ, তাহলে এটা আপনারা বলতে পারেন যে স্ত্রীগণ কেন হলো, আবার বিক্রি করতে পারছে না কেন। আবার যান্ত্রিক কলা কৌশলের মাধ্যমে একটা সম্পত্তি অর্জন হইলো, সেটা স্ত্রীগণ হচ্ছে, আবার সেটা কেন বিক্রি করতে স্বামীর পারমিশন লাগছে, স্বামীর ইন্টারফিয়ারেন্স লাগছে। এতক্ষণ তো আমি বলেই আসছি স্ত্রীগণ মানে যেখানে কোনো রকম হস্তক্ষেপ না, তার ইচ্ছা মতো বিক্রি করবে। এখানের মধ্যে প্রথম যে প্রশ্নটা বুঝতে হবে, স্ত্রীগণ যখন মারা যাবে, আমি পরবর্তী ক্লাসটা আমি তো এখানে বলছি পরবর্তী, স্ত্রীগণ যখন মারা যাবে, স্ত্রী উত্তরাধিকার পাবে। প্রথম প্রশ্ন, হ্যাঁ, তার নিজের উত্তরাধিকার পাবে। বিধবার ক্ষেত্রে তো মনে আছে কি বলেছিলাম, চারদিক সম্পত্তি আসছে রিভার্সনাল, আদি উত্তরাধিকারী তার কাছে চলে যায়। সেকেন্ড থিংস হচ্ছে কি, এখানে যে জিনিসটা টেকনিক্যালিটিস, এটা আমার ক্লাস লেকচার যা বুঝেছিলাম তা আমাদের শেয়ার করছি। অনাত্মীয়টা যে উপহারটা দিচ্ছে, এই কানেকশনটা আসছে হাজব্যান্ডের মাধ্যমে সাধারণত। যেটা স্ত্রীর আত্মীয়, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। স্ত্রীর যেটা অনাত্মীয়, ওই অনাত্মীয়তা রিলেশনটা তো যোগাযোগ হয়েছে আসলে স্বামীর মাধ্যমে, ম্যাটার অফ কমন সেন্স। আরেকটা সেকেন্ড হচ্ছে কি, সতী সাবিত্রী স্ত্রী আমরা বলি, সে তো সবসময় ঘরের মধ্যে থাকবে। যান্ত্রিক কলা কৌশল নিশ্চয় হাজব্যান্ড পারমিশন দিয়েছে বিদায় একটা যৌথ পরিবারের স্ত্রী, যাকে লক্ষ্মী বলে, লক্ষ্মীর মতো বউ, এরকম যে ভাগ্য ইয়া করে, সে ঘরের বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে সে একটা কোনো কিছু অর্জন করছে। হ্যাঁ, এটা আজকের দিনে 2021 সাল 1428 বাংলা নিয়ে চিন্তা করে লাভ নাই, এটা আমরা পুরোনো বিষয় নিয়ে, সনাতন বিষয় নিয়ে আলোচনা করছি। তাহলে সে যে এন্ট্রান্সটা বাইরে যাচ্ছে, সেটা তো স্বামীর কনসেন্ট কিংবা কর্তার কনসেন্টে ওকে এটা অ্যালাউ করতেছে যে কোনো কিছু অর্জন করার জন্য। সো এইসব ক্ষেত্রে বলতেছে কি, যেহেতু এটা স্বীয় অর্জন না, এই অর্জন স্বীয় নিজের অর্জন হলো, অন্যের অবদান আছে, এইসব কারণে ঔষধায়িক সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে স্বামীর কনসেন্টটা খুবই প্রয়োজন। আমি আবার বলি, বিবাহের সময় স্বামীর সাথে আছে যে সম্পত্তিটা, সে প্রথম যেগুলি বললাম ওভাবে আত্মীয় স্বজনের মাধ্যমে অর্জন করছে, ওইটার নাম সৌদায়িক সম্পত্তি, সৌদায়িকা মনে হয়, দেখবেন ইংলিশে যেটা লেখে সৌদি আরবের মতো সৌদায়িকা প্রপার্টি, হ্যাঁ, ওইটা যেটা টার্মস দিয়েছে সংস্কৃত বা যেটা, হ্যাঁ, ওই সম্পত্তি সে যেটা অর্জন করবে সেখানের মধ্যে কোনো রকমের ইয়া নাই, সে নিজের মধ্যে ইচ্ছা মতো বিক্রি করতে হবে। যেটা এর বিপরীত শব্দ, যেটা ঔষধায়িক সম্পত্তি অর্জন করার ক্ষেত্রে স্বামীর কনসেন্টটা খুবই প্রয়োজন। এটা আর লাস্ট হচ্ছে বিধবার ক্ষেত্রে তো জানেন, যখন বিধবা হয়ে গেছে গিয়ে তখন তো স্বামী নাই, উত্তরাধিকার সম্পত্তি যেটা সৌদায়িক হোক কিংবা অসৌদায়িক, দুটো ওর কাছে চলে আসছে ফুল ইন্টারেস্ট হিসেবে, পূর্ণ শর্ত হিসেবে, তখন আর কারো জিজ্ঞেস করার দরকার নাই, তার স্বেচ্ছা যেভাবে সম্ভব, যেভাবে ইচ্ছা, এনি কাইন্ডস উনি বিক্রয়, ধ্বংস, নষ্ট সবকিছু করতে পারবে। তাহলে দেখা যাচ্ছে কি, স্ত্রীধনের ক্ষেত্রে আমরা যে বলি সব সময় যে নিজের মানে কি নিজের সম্পত্তি, তাই বলে যে সব সময় কি বলবে ইচ্ছা মতো ব্যবহার করবে, ঠিক এরকম না। কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওই সম্পত্তি যদি কোনো একটা প্রক্রিয়া মিনস এর মাধ্যমে তার কাছে অর্জন হয়ে আসে, খালি ওই ক্ষেত্রে স্বামীর কনসেন্টটা লাগতেছে, স্বামীর একটা ইয়া লাগছে, অনুমতি লাগছে। স্বামীর মানে এটা নিয়ন্ত্রণাধীন থাকুক বা না থাকুক, স্বামীর ইয়ার সময় ওটা ওর মানে কি ওর স্যাটিসফ্যাকশন, ওর খুশিতে ওই জিনিসগুলো স্বেচ্ছায় যা খুশি তা করতে পারে। আর স্বামী বিপদ লাগলে তো স্বামী নিজেই ওটা করতে ব্যবহার করতে পারে। আমরা চাকরিজীবী মানুষ, যখন আপনারা চাকরিজীবী মানুষ, কোনো সমস্যা হলে স্ত্রী যখন বেতন স্যালারি
পাই তখন অনেক সময় ওর থেকে ধান নিই, চলি না, বাস্তব কথা এটা তো কিছু জিনিস বলা যায় ইউ আর ম্যাচিউরড। সো স্বামীর এই যে এই জিনিসটাকে বলতেছে একটা, মানে কোনো কিছু যখন স্বামীর এমন একটা অর্জন যেখানে স্বামীরও একটা ভূমিকা আছে, এসব ক্ষেত্রে ওয়াইফ স্বেচ্ছায় সম্পত্তিটা ইচ্ছা মতো বিক্রি করতে পারে না। আজকে কয়েকটি বিষয় আলোচনা করলাম, কোনটাকে স্ত্রীধন বলে, স্ত্রীধন কি কি প্রকারের, যেটা শাস্ত্র অনুযায়ী। আরেকটা বিষয় এটা পরবর্তীতে আসতো, তবু এখন আমি বলে ফেললাম স্ত্রীধন কোনটা, বিধবা কোনটা, সম্পত্তি নারী সম্পত্তি কোনটা। আর বললাম একটা স্ত্রীধন সম্পত্তি মহিলার তিনটা ক্ষেত্রে, তিনটা অবস্থায়, কুমারী অবস্থায়, কুমারী তো নাবালিকা, তখন তার তো গার্জিয়ানের মাধ্যমে বিক্রি করতে হয়, এনিবডি ক্যান বি গার্জিয়ান। তারপর স্বামী থাকা অবস্থায় এবং বিধবা থাকা অবস্থায় কিভাবে বিক্রি করতে পারে। এই ছিল আজকের বিষয় আলোচনা। আজকের বিষয়ে কোনো আলোচনা আমি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর যদি আমার প্রশ্নে কোনো ইয়া হয়, এই গতদিন স্যারের বই প্রথম 2-3 পাতার মধ্যে এটা অনেক বৃহৎ করে আসছে, আমি আপনাদেরকে এটা সামারি করে বলে দিয়েছি। আর যদি কোনো গাইড বই থাকে আপনারা এটা আস্তে আস্তে, এখন তো আরো লম্বা সময় আছে, এখন থেকে নোট করা শুরু করবেন। যাদের পরীক্ষা জানুয়ারি বলছেন, জানুয়ারি বললেও কি জানুয়ারিতে কি ক্লাস পরীক্ষা হয়ে যাবে আমি তো মনে হয় না, তাহলে হয়তো আরো একটু মনে হয় সময় পেতে পারেন। সো কারণ এখানের মধ্যে আমি আশা করবো না আপনারা 215 কিংবা 250 এরকম মার্কস নিয়ে একটা বিলো থার্ড ক্লাস মার্কস নিয়ে আপনারা ভালো করবেন। গাইডলাইন্সও পেয়েছেন, শুনেছেন। আমি অবশ্যই আশা করবো আপনাদের তো একটা ইয়া বলার, আপনাদের আমার খুব ইচ্ছা আপনাদের সাথে একদম সরাসরি আমি দেখা হয়নি কোনো সময়, মোবাইলে বলে কি করলে হয়, আমি কোনো সময় মোবাইলে টাচও করিনি। আমার ওয়াইফও ক্লাস নেয়, দেখি যে ক্লাস বলে ক্লাস আবার ঠিক মতো বসে না। আমি জন্য কোনো সময় আপনারা দেখেছেন মনে হয় আমি কোনো সময় এসব সোয়াকিং টকিং করি না, জাস্ট বক্তার মতো বলে যায়, এবং আপনারা যে হিসাবে রিল্যাক্স মোডে থাকুন না থাকুন শুনেন এটা। সো এনি কোয়েশ্চেন্স ফর টুডে, যা আলোচনা করেছি। যেমন ধরুন আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে একটা হাত গিফট পেলাম, একটা নেকলেস গিফট পেলাম। স্যার এক্ষেত্রে কি এটা বিক্রি করার কিংবা হস্তান্তর করার জন্য আমার হাজবেন্ড অনুমতি লাগবে? এটা তো অলঙ্কার তো, এটা তো ইয়া কিভাবে উপহার তো, এটা তো আপনার নিজেরই স্ত্রীধন সম্পত্তি, তো এটা তো লাগবে না। যদি না করোনার সময় যে যা দেখেছি ওই হাজারি স্ত্রী সম্পত্তি কি বলে যে এই কি 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 বলে এটাকে, স্ত্রী সম্পত্তি স্বর্ণের দোকানে ইয়া করে এরকম অনেক সময় ইয়া করে ফেলে, কিন্তু এটা আপনার নিজের প্রপার্টি, আপনি ইউজ করতে পারবেন, আপনাকে দিয়েছে তো। গিফট করেছেন আমরা, যে মুসলিম ল করেছেন না, অফার অ্যাকসেপ্টেন্স ডেলিভারি, যখন আপনাকে উপহার দিয়েছে এটা আপনার অলংকার, আপনার বিষয়, এখানে তো আর হাজবেন্ডের কোনো ইয়া নেই। দেখেন আবার ক্লাসের সময় যখন আপনার মোবাইলে আশেপাশে আবার হাজবেন্ড যখন আপনাকে আবার আমার হাজবেন্ডের পক্ষ থেকে সাজেশনের জন্য একটু কনফিউজ ছিলাম এই ব্যাপারে। না না, শ্বশুর শাশুড়ির আমি একটা পয়েন্ট আলোচনা করেছি তো আমি। হ্যাঁ স্যার, আমি বিবাহ সময় আর শ্বশুর তো অনাত্মীয়, এটা তো আত্মীয়, কথাটা ক্যাচ করবেন। অনাত্মীয় বলতে আমি উদাহরণ দিলাম না, বিজনেস পার্টনার কিংবা অনাত্মীয় তো অনেক, আপনার পিতৃকুল আর শ্বশুর কুল, এই দুইটা ছাড়া সব হচ্ছে আপনার অনাত্মীয় না। বিবাহ যাত্রাকালে এই প্রীতি দত্ত আর কি, সরি কে একটা তো ব্যাখ্যাই করে দিল ওই জিনিসটা, কোন খ্রিস্টান মানে ব্যাখ্যা করে দিয়েছে মনে হয়। কনফিউজ ছিলাম স্যার, আপনি যে বলছিলেন স্বামীর দ্বারা অর্জিত, সেজন্য একটু কনফিউজ ছিলাম। না না, কে কোন একটু বলেন তো, আমি কি ভুল বলেছি কোনো, একটু বলেন তো কোনটা। নির্ভুল বলেন না, আমি আসলে ওই আপনি যে একটা পয়েন্ট বলছিলেন স্বামীর দ্বারা অর্জিত কোনো কিছু, এটার মধ্যে আপনার স্বামীর অনুমতি লাগবে এটা বলছেন, সেজন্য আমি স্বামীর মাধ্যমে পরিচিত, স্বামী মানে ওটা মানে যেখানে আপনার কোনো কানেকশন নাই, আপনি পেটা লাগছে, এটা বুঝেছি আমি।
এর জন্য একটা সমস্যা কি জানেন, এটা আসলে আপনাদেরও জানা, আমি এই সময় আচ্ছা আগে বলুন, তাহলে আমি অন্য টপিকে যাবো। প্রশ্ন বলুন প্লিজ, কোনো জায়গায় আর কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো আচ্ছা কোয়ারিজ আছে কিনা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে আমি কি টপিকসটা এখন ইয়ে করতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা শুনেন, একটা কথা বলি, যখন আপনারা মহিলা মানুষ, পুরুষ মানুষের জন্য জানা, দয়া করে জীবন লয়ারই তো হবেন, তারপর অন্য প্রফেশনাল জানবা না জানা একটা। এখন তো খালি লয়ার হলে তো লয়ারের চেয়ে হাইকোর্ট এনরোলটাকে অনেক কিছু কাউন্ট করে। কিন্তু যখন আপনি মহিলা, আমি কিন্তু প্রথম টপিকসটা এটাই বলেছি আপনাকে, যখন বিং ইউ আর এ লেডি, আপনি ফিমেল, হ্যাঁ, আপনার জন্য এই সৃজনটা বেশি জানা ইম্পর্টেন্ট। নারী সম্পত্তি, মহিলা সম্পত্তি আপনার স্যার, জন্য আমার খুবই একটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ছিল। হ্যাঁ বলুন বলুন। স্যার, বৈধব্য অবস্থায় উত্তরাধিকার সূত্র ব্যতীত অন্যভাবে অর্জিত সম্পত্তি স্ত্রীধনের আওতায় পড়ে। বৈধব্য অবস্থানটা যদি একটু বিশ্লেষণ করে জানাতেন ভালো হতো। বৈধব্য মানে বিধবা, বৈধব্য অবস্থায় কি বিধবাকে বোঝাইছে? বৈধব্য তো বিধবা, বৈধব্য বৈধব্য তো মিন্স তো বিধবাই তো বুঝায়, আর কিছু বুঝায়? না স্যার, আরেকটা হচ্ছে মাসোহারা বাবদ। হ্যাঁ, কোনো মহিলা ভরণ পোষণের জন্য মাসোহারা বাবদ কোনো অর্থ বা সম্পত্তি দেওয়া হবে, তাও স্ত্রীধন। এই মাসোহারা বাবদটা যদি কিছু বলতেন। মাসে যে যেটা চলার জন্য চলে, ভরণ পোষণ মানে মান্থলি যেটা দেওয়া হয় ওটা মাস পর। মেবি তাই হবে, কোনো মহিলার ভরণ পোষণের জন্য মাসোহারা বাবদ। কর্তা, জয়েন্ট ফ্যামিলির মধ্যে কর্তার একটা শব্দ বলেছিলাম না, কোন মৃত ব্যক্তি যাকে ভরণ পোষণ দিতে উচিত হচ্ছে ওই ব্যক্তিকে ভরণ পোষণ দিবেন, পূজা অর্চনা করার বিষয় ছিল। হ্যাঁ, আপনার জন্য একটা নির্ধারণ হলো কিভাবে চলতে হবে, স্ট্যাটাস ভাগ ভাগ কিছু জিনিস আলোচনা করেছিলাম না ওখানের মধ্যে। কর্তা কিভাবে দিবে না দিবে জিনিসগুলো আপনার জন্য নির্ধারিত হয়েছে, ওটা হচ্ছে আপনার মাস করা। যখন আপনাকে দিয়ে দিল তখন সেটা আপনার পার্সোনাল জিনিস। একটা কথা বুঝতে হবে, আমি কিন্তু এখানের মধ্যে স্ত্রীধনের মধ্যে খালি ওই জিনিসটা আনার চেষ্টা করেছি কোনটা একটা জায়গায় গিয়ে, খালি স্বামীর সাথে যখন আপনি আছেন, স্বামীর সাথে যখন আছেন, এমনি তো সকল ধর্মে কি বলে, যখন আপনি স্বামীর সাথে আছেন, লাইক উনি আপনার গার্জিয়ান, লাইক হি ইজ ইউর ফাদার, আপনার পিতার মতো, আপনার ভ্রাতার মতো, আপনার বন্ধুর মতো, এক একটা অবস্থান এক একটা। হ্যাঁ, কোনো জায়গায় আপনার কনসার্ন লাগতেছে, কোনো জায়গায় কনসার্ন লাগতেছে না। বৈধব্য যখন হয়ে গেছেন তখন তো আপনার তো আর ইয়া নাই, কি বলে যায়, হাজবেন্ড আর নাই। যখন আপনাকে দিয়ে দিছে তখন এটা আপনার সোল এবং এক্সক্লুসিভ প্রপার্টিটা আপনার চলতে হচ্ছে। এবং ওইটাও এখন আরেকটা মনে করলো, এই যে অক্ষম উত্তরাধিকারী, অক্ষম উত্তরাধিকারী ধরেন ও মারা গেল, ও যে সম্পত্তি পেতে পাইলো না, ওখান থেকে যে উত্তরাধিকার ওর ওয়ারিসদেরকে সম্পত্তি দিচ্ছে, সেটাও কিন্তু তার জন্য এক্সক্লুসিভলি ওখানে যে মহিলা থাকে, এটাও তাদের জন্য মাসওয়ারা হোক, মান্থলি হোক, অ্যানুয়ালি হোক, বাৎসরিক হোক, ত্রৈমাসিক হোক, ওটা ওদের এক্সক্লুসিভলি মহিলাদের প্রপার্টি, যেটা ওকে এটা চলতে হচ্ছে জিনিসটা। ওকে, এটা পুরুষদের জন্য, কিন্তু মহিলাদের কিন্তু আমাদের বাস্তব অবস্থায় করবেন। আবার বোরিং ফিল করবেন না, আমি যে একই কথা বারবার বলতেছি, কেন বলছি ইন দ্য লং রান সেটা আপনারা বুঝবেন জিনিসটা। এখন তো আর এটা স্টুডেন্ট ক্লাসটা আর একটু কন্টিনিউশন থাকবে। খালি একটা জিনিস আমি বলি, ইয়া কি জয়েন করেছে এখনো নাকি আজ তো জয়েন করেনি, উনি কি কোনো রাগ করেছেন নাকি আমার উপর? ওনাকে ভালো বলি, জহিরুদ্দিন বাবু শেখ কি জয়েন করেছেন? অথবা ওনার কন্ট্যাক্ট নাম্বার কি আমাদের কাছে আছে অথবা গ্রুপে? নেই কারো কাছে? গ্রুপে থাকলে স্যার কালেক্ট করে দেওয়া যাবে পরে ক্লাসে। হ্যাঁ, কেন বলছি জানেন, আমি বলি একটু কেন বলছি, আমি প্রত্যেকটা কথা আপনারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন। আজকে 7-8 মাস বলছি, ওই যেটা এখানে মধ্যে টপিকসটা আছে, স্ত্রীধনের উত্তরাধিকার, ইনহেরিটেন্স অফ স্ত্রীধনা, এটা বাবা, ছেলে, মা, দাদা, কাকা, জ্যাঠা, এইগুলি বলতে 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 এগুলি ওভাবে বললে অনলাইন কোনো ক্লাসও হয় না, ইয়া হয় না। বেটার ওনাতে যদি আপনারা কপিটা নিয়ে নেন, অন্য কোনো বইতে কিন্তু এই জিনিসটা এভাবে থাকে না, বুঝছেন? তাহলে হয়ে গেল গিয়ে জাস্ট এই বিষয়টা এখানের মধ্যে।
কারণ এখানের মধ্যে অনেক জনে না কে কার পর কুমারী অবস্থায় মারা গেলে তার উত্তরাধিকারী কি হবে, এই অবস্থায় কেউ মারা গেলে উত্তরাধিকারী কি হবে, ওনারটা নিয়ে ফেললে তাহলে আমাদের একটা ক্লাস জিনিসটা অনেক সংক্ষেপ হয়ে যাবে গিয়ে এই জিনিসটা এখানে। ওকে, সো আর কোনো তাহলে কি আমি বিদায় নিতে পারি? আজকে ক্লাস কি বুঝতে কঠিন হয়েছে? কোনো রেসপন্স পাইলাম না একদম, নাকি কেউ নাই, নাকি বেশি ইয়া লাগলো, লিড করছে অনেকে, কারো কি কোনো বুঝতে কষ্ট হয়েছে? সত্যি হয় সত্যি? আলহামদুলিল্লাহ, ভেরি গুড, দোয়া রাখবেন ইনশাল্লাহ। তাহলে নেক্সট দেখা হবে ইসি। আর আপনাদের ওটা মনে আছে তো, নিড ফর রিফর্মস, আমাকে সহযোগিতা করতে পারবেন ওই হিন্দু আইনের সংস্কারের বিষয়টা কি, কোন কোন জায়গায় সংস্কার করতে হবে? কিছু জিজ্ঞেস করলে তখন কিন্তু সাউন্ড অফ হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।